আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আইডিয়ালস অফ ফ্রেঞ্চ রেভলিউশন রিফ্লেক্টেড ইন এস.টি. কোলরিজেস 3 poems, ফ্রান্স অ্যান্ড ওড, লাইম ট্রি বাওয়ার, মাই প্রিজন, আর হলো দ্য এওলিয়ান হার্প। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় কোলরিজের 3টি কবিতা। এই 3টি কবিতায় ফ্রান্স রেভলিউশন কিভাবে রিফ্লেক্টেড হয়েছে, অর্থাৎ কোলরিজের লেখার মধ্যে ফ্রান্স রেভলিউশন কিভাবে রিফ্লেক্টেড হয়েছে। আর সেই কবিতা 3টি হলো ফ্রান্স অ্যান্ড ওড, 2 নম্বর লাইম ট্রি বাওয়ার, 3 নম্বর হলো দ্য এওলিয়ান হার্প। কোলরিজ ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট। আমরা সবাই জানি কোলরিজ ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট, literary critic and a philosopher. এখানে দ্য কালেকশন অফ পোয়েট্রি, যার নাম লিরিক্যাল ব্যালাডস, 1798 যেটা পাবলিশ করা হয়েছিল কোলরিজের এবং তার বন্ধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আর এই লিরিক্যাল ব্যালাডসটা was considered the beginning of the romantic movement in English literature. তাহলে কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুজনে মিলে যে পোয়েট্রি কালেকশন লিরিক্যাল ব্যালাডস পাবলিশ করেছিলেন 1798-এ, সেটাকে ধরা হয় বিগিনিং অফ দ্য রোমান্টিক মুভমেন্ট ইন ইংলিশ লিটারেচার। এই যে লিটারেরি মুভমেন্টটা, রোমান্টিক মুভমেন্ট, ওয়াজ রিফ্লেক্টেড বাই দ্য আইডিয়ালস অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। রোমান্টিক মুভমেন্টের যে স্টাইল, থট, থিম, এটা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল এই ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারা। আর রোমান্টিক মুভমেন্টের মধ্যেই ছিলেন আমাদের এস.টি. কোলরিজ। অতএব এস.টি. কোলরিজের লেখা, তার পোয়েট্রি এই ফ্রান্স রেভলিউশনের দ্বারা প্রভাবিত হয়েছিল। আর এখানে আমাদের আলোচনার বিষয় যে কোলরিজের যে 3টি কবিতা ফ্রান্স অ্যান্ড ওড, লাইম ট্রি বাওয়ার, দ্য এওলিয়ান হার্প, এটা স্বাভাবিকভাবেই এই 3টা কবিতা এই ফ্রান্স রেভলিউশনের যে আইডিয়ালস তার দ্বারা প্রভাবিত হয়েছিল। যাই হোক, দ্য ফ্রান্স রেভলিউশন ইনফ্লুয়েন্সড কোলরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ অন দ্য সেন্টিমেন্টাল সাইড। ফ্রান্স রেভলিউশনের যে সেন্টিমেন্টাল দিক, সেটা গ্রহণ করেছিলেন কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ। পি.বি. শেলি অন দ্য ইন্টেলেকচুয়াল সাইড। ফ্রান্স রেভলিউশনের ইন্টেলেকচুয়াল সাইডটাকে গ্রহণ করেছিলেন পি.বি. শেলি, রোমান্টিক মুভমেন্টের তিনিও। বায়রন অন দ্য পলিটিক্যাল সাইড। বায়রন কী করলেন? পলিটিক্যাল সাইডটাকে গ্রহণ করলেন এই ফ্রান্স রেভলিউশনের। অনলি জন কিটস was free from the influence of the French Revolution. জন কিটস, তিনি এই ফ্রান্স রেভলিউশনের চিন্তাভাবনা, আইডিয়ালস থেকে, আদর্শ থেকে দূরে ছিলেন। এভাবেই ফ্রান্স রেভলিউশন গেভ এ গ্রেট ইম্প্যাক্ট ইন ইংলিশ লিটারেচার। এভাবেই ফ্রান্স রেভলিউশন একটা প্রভাব ফেলেছিল এই রোমান্টিক পিরিয়ডের যারা কবি, তাদের লেখালেখির মধ্যে।
আর তাহলে বলাই যেতে পারে, বলাও হলো যে এস.টি. কোলরিজ তিনি যথেষ্টভাবে ইনফ্লুয়েন্স হয়েছিলেন ফ্রান্স রেভলিউশনের দ্য সেন্টিমেন্টাল সাইডটা নিয়ে। আর আমরা সেটা এই তিনটা কবিতার মধ্যে পেয়ে যাব। তাহলে কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, বায়রন এবং আদার্স আরও কিছু ওয়ার ইনফ্লুয়েন্সড, তারা প্রভাবিত হয়েছিলেন উইথ দ্য আইডিয়ালস অফ ফ্রান্স রেভলিউশন লাইক ইকুয়ালিটি, ফ্রিডম অ্যান্ড ফ্রেটার্নিটি। ফ্রান্স রেভলিউশনের আদর্শ মেইনলি ছিল ইকুয়ালিটি, ফ্রিডম, ফ্রেটার্নিটি। এইসব দ্বারা এই রোমান্টিক পিরিয়ডের যারা কবি সাহিত্যিক তারা প্রভাবিত হয়েছিলেন। তাহলে এই যে আমাদের কোলরিজ, অর্থাৎ ইন হিজ পোয়েম, তার কবিতার মধ্যে এই ফ্রান্স রেভলিউশনের প্রভাব রয়েছে। এবার আমরা যদি অন্যদের কথাও একটু বলে নিই, যেমন ইন হিজ পোয়েম প্রিলিউড, ওয়ার্ডসওয়ার্থ praised the literary side of the revolution. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রিলিউড লিখেছিলেন, তিনিও প্রশংসা করেছিলেন কোন দিকটা, লিটারারি সাইড অফ দ্য রেভলিউশন। শেলিস প্রমিথিউস আনবাউন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এর মধ্যে আমরা লক্ষ্য করব স্প্রেড দ্য মেসেজ অফ ইকুয়ালিটি, এটা প্রকাশ করেছেন। আচ্ছা, আর ইকুয়ালিটি ব্যাপারটা ফ্রান্স রেভলিউশনের মূল বিষয় ছিল। লর্ড বাইরন তিনি ডন জুয়ান লিখেছেন, চাইল্ড হেরাল্ড লিখেছেন, সেখানে এক্সপ্রেসড দ্য আইডিয়াজ অফ ইকুয়ালিটি, ফ্রিডম অ্যান্ড ব্রাদারহুড। তাহলে লক্ষ্য করা গেল যে কোলরিজের মতন এখানে লর্ড বাইরন তিনি তার যে লেখা ডন জুয়ান, চাইল্ড হেরাল্ড, সেখানে কি করেছেন, তিনি এক্সপ্রেসড করেছেন, প্রকাশ করেছেন ফ্রান্স রেভলিউশনের যে আইডিয়া, সেটা হলো ইকুয়ালিটি, ফ্রিডম অ্যান্ড ব্রাদারহুড। তাহলে পরিষ্কারভাবে বলা যায় কোলরিজ তো অবশ্যই প্রভাবিত হয়েছিলেন, তাছাড়া উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, শেলি, বায়রন এবং অন্যরা তারাও এই ফ্রান্স রেভলিউশনের যে মূল স্লোগানটা ছিল ইকুয়ালিটি, ফ্রিডম, ফ্রেটার্নিটি, নেচার বিষয়ে কথাবার্তা, ব্রাদারহুড, এইসবে প্রভাবিত হয়েছিলেন এবং তাদের লেখালেখির মধ্যে এরকম একটা প্রভাব পড়েছিল। তাহলে দ্য আইডিয়ালস অফ দ্য ফ্রান্স রেভলিউশন রিফ্লেক্টেড ইন কোলরিজেস পোয়েম, বলাই হলো কোলরিজের একটা কবিতা ফ্রান্স অ্যান্ড ওড প্রভাবিত হয়েছিলেন। তিনি লিখেছেন লাইম ট্রি পাওয়ার মাই প্রিজন এবং দ্য এলিয়েন হার্প। আমরা তিনটার মধ্যেই প্রভাব পেয়ে যাব। এখন প্রথম যদি আমরা চিন্তা করি ফ্রান্স অ্যান্ড ওড, এই কবিতার মধ্যে আমরা কি লক্ষ্য করব? দ্য পারপাস অফ দ্য পোয়েম, এই যে কবিতাটা ফ্রান্স অ্যান্ড ওড, এটার যে উদ্দেশ্যটা ছিল কি, হ্যাজ এ প্যাট্রিয়টিক সেন্টিমেন্ট, এখানে দেশপ্রেমের একটা ব্যাপার ছিল। ইট কানেক্টস কোলরিজেস পলিটিক্যাল ভিউজ উইথ দ্য রিলিজিয়াস থট। খুব একটা সাংঘাতিক বিষয়, কোলরিজের যে পলিটিক্যাল ভিউজ, যে চিন্তাভাবনাটা ছিল, তার সঙ্গে তিনি রিলিজিয়াস থটকে জুড়ে দিয়েছিলেন, পাওয়া যাবে এই ফ্রান্স অ্যান্ড ওডের মধ্যে। হিজ রাইটিংস আর ইনফ্লুয়েন্সড উইথ দ্য নিউ থটস অফ দ্য ফ্রান্স রেভলিউশন। অর্থাৎ কোলরিজের যে নিজস্ব চিন্তাভাবনা ছিল, কিন্তু এই ফ্রান্স অ্যান্ড ওড এই লেখার মধ্যে আমরা দেখব যে ফ্রান্স রেভলিউশনের একটা বিষয় রয়েছে। ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে, কোন কবিতা, ফ্রান্স অ্যান্ড ওডের মধ্যে, কোলরিজ invokes the clouds, waves, woods, the sun to show the spirit of liberty. এই কবিতার মধ্যে কোলরিজ আহ্বান করেছিলেন ক্লাউডসকে, মেঘকে, ওয়েভসকে, স্রোতকে, উডস, বন, সূর্যকে, সানকে। কেন? এই যে ন্যাচারাল বিষয়টা দেখাতে চেয়েছিলেন, টু শো দ্য স্পিরিট অফ লিবার্টি। এইসবের মধ্যে স্পিরিট অফ লিবার্টি রয়েছে।
মৈত্র বিষয় রয়েছে। হি প্রেজ টু দ্য ফ্রিডম লাভিং পিপল অফ সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের কথা রয়েছে এই কবিতায়। তো সেই সুইজারল্যান্ডের যারা ফ্রিডম লাভিং পিপল, যারা স্বাধীনতাকে ভালোবাসে, তাদের কথা বলা হয়েছে। অ্যান্ড ফ্রান্সের লোকদেরও বলা হয়েছে। ফাইনালি কোলিজ রিয়ালাইজেস দ্যাট ট্রু লিবার্টি ইজ টু ফাউন্ড অনলি ইন নেচার। কোথায় চলে আসলেন? যে প্রকৃত লিবার্টি পাওয়া যায় কোথায়? ইজ টু বি ফাউন্ড অনলি ইন নেচার। প্রকৃতির মধ্যেই লিবার্টি পাওয়া যায়। এটা ফ্রান্স রেভলিউশন থেকে এসেছে। আর এই কবিতা ফ্রান্স অ্যান্ড ওডের মধ্যেও এই ব্যাখ্যা তিনি করেছেন। দ্য পোয়েম বিগিনস উইথ অ্যান ইনভোকেশন অফ দ্য স্পিরিট অফ ফ্রান্স। খুব সাংঘাতিক বিষয়। এই কবিতাটায় একটা আহ্বান দিয়ে শুরু হয়েছে। কার প্রতি? টু দ্য স্পিরিট অফ ফ্রান্স। ফ্রান্সের একটা স্পিরিটকে এখানে ইনভোক করা হয়েছে, আহ্বান করা হয়েছে। আর এই স্পিরিট অফ ফ্রান্স, ফ্রান্সের যে শক্তি, হুইচ ইজ পার্সনিফাইড, এই ফ্রান্সের শক্তিটাকে প্রাণদান করা হয়েছে, পার্সনিফাইড করা হয়েছে অ্যাজ এ গডেস অফ লিবার্টি। অর্থাৎ ফ্রান্সের যে স্পিরিট অফ ফ্রান্স আর কি, ফ্রান্সের যে স্পিরিট, শক্তিটা, তাকে পার্সনিফাইড করা হয়েছে এ গডেস অফ লিবার্টি হিসাবে। কোলরিজ অ্যাড্রেস হার, কোলরিজ তাকে বলেছে মাইটি স্পিরিট, বলেছে ডটার অফ রিজন। কোলরিজ প্রেজেস ফ্রান্স টু এস্টাবলিশ এ নিউ ওয়ার্ল্ড। এই ফ্রান্সের চিন্তাভাবনার থেকেই, লিটারেরি চিন্তাভাবনার থেকেই নিউ ওয়ার্ল্ড, নতুন পৃথিবী আসবে বেসড অন ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। কোন পথে আসবে? ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটির পথে আসবে। তাহলে ফ্রান্স অ্যান্ড ওড ইজ এ মাস্টারপিস অফ ইংলিশ রোমান্টিক পোয়েম। ইংলিশ রোমান্টিক পোয়েম হিসাবে ফ্রান্স অ্যান্ড ওড একটা বিশেষ কাজ, এটা বিশেষ কবিতা। দ্য পোয়েম ইজ এ ট্রিবিউট। এই কবিতাটা হলো একটা শ্রদ্ধাঞ্জলি টু দ্য ফ্রেঞ্চ পিপল, ফ্রেঞ্চ পিপলের প্রতি, অ্যান্ড দ্য পিপল অফ সুইজারল্যান্ড টু স্ট্রাগল ফর ফ্রিডম। যারা এই সুইজারল্যান্ডের বা ফ্রান্সে যারা স্ট্রাগল করছে স্বাধীনতার জন্য, ফ্রিডম, তাদের কথাই বলা হয়েছে এই কবিতা ফ্রান্স অ্যান্ড ওডের মধ্যে। এবার তাহলে প্রথম ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা দেখব এই কবিতায় অফ দ্য পোয়েম ইজ ট্রিবিউট টু দ্য ফ্রেঞ্চ পিপলের কথা বলা হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, প্রথম স্ট্যাঞ্জায়। দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ডিসক্রাইব, সেকেন্ড স্ট্যাঞ্জাতে এই কবিতায় বলা হয়েছে দ্য বিউটি অফ ফ্রেঞ্চ ল্যান্ডস্কেপ অ্যান্ড দ্য কারেজ অফ দ্য ফ্রেঞ্চ পিপল। ফ্রান্সের প্রকৃতি ভরা সে বিষয়গুলোও বলা হয়েছে। আর কারেজ অফ দ্য ফ্রেঞ্চ পিপল, ফ্রেঞ্চ পিপলের সাহসিকতার কথাও বলা হয়েছে সেকেন্ড স্ট্যাঞ্জাতে। থার্ড স্ট্যাঞ্জাতে প্রেইজেস দ্য আইডিয়ালস অফ দ্য রেভলিউশন। এই কবিতার থার্ড স্ট্যাঞ্জাতে প্রশংসা করা হয়েছে যে এই যে ফ্রান্স রেভলিউশন, যে বিপ্লব, তার যে আদর্শটা, অ্যান্ড দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রেঞ্চ পিপল, আর ফ্রান্সের মানুষ যে স্যাক্রিফাইস করছে সেটা বলা হয়েছে। দ্য ফোর্থ অ্যান্ড দ্য ফাইনাল, অর্থাৎ ফিফথ স্ট্যাঞ্জাতে ইজ টু কন্টিনিউ দেয়ার স্ট্রাগল ফর ফ্রিডম। তারা যে স্বাধীনতার জন্য যে স্ট্রাগল করেছিল, সংগ্রাম করেছিল, সেই কথা বলা হয়েছে। দ্য পোয়েম ইজ এ ট্রিবিউট টু দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। মূল কথা থাকবে ফ্রান্স রেভলিউশনের এটাই, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। কিসের? লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। ইট ইজ টু ইন্সপায়ার পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। লক্ষ্য করা গেল যে এই যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, এই বিষয়গুলো অনুপ্রাণিত করেছে
পৃথিবীর সমস্ত দেশের মানুষকে কিভাবে টু ফাইট ফর জাস্টিস অ্যান্ড ফ্রিডম। যেখানেই প্রবলেম ছিল, যে দেশেই মানুষের প্রবলেম ছিল, তাদের মধ্যে অনুপ্রেরণা দিয়েছে টু ফাইট ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য, অ্যান্ড ফ্রিডম, স্বাধীনতার জন্য। আর এই যে চিন্তা ভাবনাগুলো, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, জাস্টিস, ফ্রিডম, ব্রাদারহুড, এই বিষয়গুলোই রোমান্টিক কবিতার মধ্যে এসে গেছে। আর স্বাভাবিকভাবেই কোলরিজের কবিতার মধ্যে এসে গেছে। আর বিশেষ করে ফ্রান্স অ্যান্ড ওড এই কবিতার মধ্যে তো রয়েছে। অ্যাকর্ডিং টু কোলরিজ, তার মতে দ্য রেভলিউশন ইজ নট অনলি পলিটিক্যাল। কোলরিজ বলছেন এটা শুধু পলিটিক্যাল আন্দোলন নয়, রেভলিউশন নয়, বাট এ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। এর মধ্যে দিয়ে একটা স্পিরিচুয়াল জাগরণ হয়েছে, আধ্যাত্মিক জাগরণ হয়েছে। ইট চেঞ্জেস দ্য থটস। ফ্রান্সের লোকের মানুষের চিন্তার তো পরিবর্তন হয়েছে, বিশ্বের অন্য দেশের মানুষেরও হয়েছে। হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দ্য পিপল, তাদের মন হৃদয়ের পরিবর্তন হয়েছে। কোলরিজ বলেছেন, পোয়েট্রি ইজ নট জাস্ট এ ফর্ম অফ এন্টারটেনমেন্ট। কবিতাটা শুধু এন্টারটেনমেন্টের জন্য নয়, আনন্দ উপভোগের জন্য নয়, বাট এ পাওয়ারফুল ফোর্স অফ সোশ্যাল চেঞ্জ। সমাজ যে চেঞ্জ করা হবে তার একটা পাওয়ারফুল ফোর্স হলো কবিতা। হি কমেন্টস দ্যাট এ পোয়েট ইজ এ প্রফেট অফ দ্য হার্ট। সাংঘাতিক কথা, তিনি বলছেন কবি হলো প্রফেট অফ দ্য হার্ট, হৃদয়ের ভবিষ্যৎ বক্তা হলো কবি। হু ক্যান ইন্সপায়ার দ্য পিপল, কবিরা অনুপ্রেরণা দিতে পারে জনগণকে ফর এ বেটার ফিউচার, মানুষের ভালো ভবিষ্যতের জন্য। এই কবিদের লেখালেখির মধ্য দিয়েই তাদেরকে প্রফিটের মতন করে হয়ে আর কি তাদের পরিবর্তন করতে পারে। থার্ড স্ট্যাঞ্জাতে এই কবিতায় ইজ এ ট্রিবিউট টু দ্য গ্রেট পোয়েটস অফ ফ্রান্স। ফ্রান্সের বিশেষ কবিদের কথা বলা হয়েছে, ভলতিয়ার, রুসো, থিঙ্কার অ্যান্ড ডিওড্রট, এদের সবার কথা বলা হয়েছে। কিভাবে? মাইটি ফাদার বলে অ্যাড্রেস করা হয়েছে। মাইটি ফাদার এরা অব দ্য নিউ এজ, নতুন যুগের তারা হলো মাইটি ফাদার, শক্তিশালী পিতা। হি প্রেজেস দেয়ার কারেজ, অর্থাৎ কোলরিজ প্রশংসা করেছেন এদের, এই রসো বলতে আর তাদের কারেজ, সাহসকে, উইজডম, জ্ঞানকে, থটকে, ভিশনকে, যে চেঞ্জ হচ্ছে। দেয়ার ওয়ার্ক উইল এম্পায়ার দ্য পোয়েট্রি অ্যান্ড চেঞ্জ সোসাইটি। তাদের যে চিন্তাভাবনা সেটা শক্তিশালী করেছে কবিতাকে, অ্যান্ড চেঞ্জ সোসাইটি, সমাজকেও চেঞ্জ করবে, সমাজের চিন্তাভাবনা, মানুষের চিন্তাভাবনা ইত্যাদি। ইন দ্য ফোর্থ স্ট্যাঞ্জাতে কোলরিজ রিকোয়েস্ট হিজ ফেলো পোয়েটস, কোলরিজের যে সমসাময়িক কবিরা ছিলেন তাদের প্রতি কি করেছেন, যে এখানে অনুরোধ করেছেন টু জয়েন দ্য রেভলিউশন, এর রেভলিউশনের মধ্যে যোগ দিতে বলেছেন, এই বিপ্লবের মধ্যে। অ্যান্ড ইউজ ট্যালেন্ট টু গেট ফ্রিডম অ্যান্ড জাস্টিস, যে এই রেভলিউশনে যোগ দাও আর তোমাদের যে ট্যালেন্ট রয়েছে, উইজডম রয়েছে, ভিশন রয়েছে, তাহলে টু গেট ফ্রিডম পাওয়া যাবে বা জনগণ পাবে, তোমাদের লেখার দ্বারা প্রভাবিত হবে, জনগণ জাস্টিস পাবে। হি স্পিক্স অফ দ্য লেয়ার অফ ফায়ার, খুব সুন্দর, দ্য লেয়ার অফ ফায়ার, এটা হলো দ্যাট পোয়েট্রি ক্যান বি এ ওয়েপন। এই কবিতা লেখালেখিগুলোই একটা অস্ত্র অফ ওয়ার, যুদ্ধের, অ্যাজ ওয়েল এজ দ্য সোর্স অফ ইন্সপিরেশন। যুদ্ধ বলতে এখানে ফ্রিডম। তাহলে বলছে যে কবিতা লেখা, তার যে চিন্তা, তার যে আদর্শ, তার যে স্টাইল, সব কিছু মিলে এই কবিতা হলো এ ওয়েপন অফ স্ট্রাগল, সংগ্রামের অস্ত্র, এবং সোর্স অফ ইন্সপিরেশন, এই কবিতাগুলো হলো অনুপ্রেরণা। তাহলে ফ্রান্স অ্যান্ড ওড ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ রোমান্টিক পোয়েম বলা হয়। ফ্রান্স অ্যান্ড ওডকে ক্লাসিক এক্সাম্পল অফ রোমান্টিক পোয়েম। Here Coleridge personifies France
as a goddess of liberty, revelation, and a sense of divine power for better world. শুধু ফ্রান্সের মধ্যে, লোকাল ফ্রান্সের মধ্যেই থাকবে এই চিন্তা ভাবনা তা নয়, বিশ্ব জুড়ে প্রভাবিত হবে লেখালেখি ইত্যাদি। ফ্রেঞ্চ রেভলিউশন এভাবেই আমাদের কোলরিজের লেখার মধ্যে এসেছিল, স্থান পেয়েছিল। পরবর্তী যে কবিতা তার নাম হলো লাইম ট্রি পাওয়ার মাই প্রিজন। এইখানে আমরা লক্ষ্য করব যে কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থের সিস্টার ডরোথি, চার্লস ল্যাম্ব, জন থেওয়াল অ্যান্ড সারা ফ্রিকার এরা একসঙ্গে হয়েছে। সারা ফ্রিকার হলো কোলরিজের ওয়াইফ। কে কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন সিস্টার ডরোথি, আচ্ছা, কোলরিজের বন্ধু চার্লস ল্যাম্ব, জন থেওয়েল, সারা ফ্রিকার কোলরিজের ওয়াইফ, তারা একসঙ্গে হয়েছে। অ্যাসেম্বলড অ্যাট দ্য হাউস অফ দ্য ফ্রেন্ড টমাস পলি, তার বাড়িতে একসঙ্গে হয়েছে। এবার দে প্ল্যান টু ভিজিট, বন্ধুরা সবাই প্ল্যান করেছে টু ভিজিট কান্ট্রি প্লেস, কান্ট্রি সাইডে যাবে ভ্রমণ করতে, ছোট ট্যুর। কিন্তু কি হলো, ওয়ান ডে সারা অ্যাক্সিডেন্টালি ড্রপ বয়েলিং মিল্ক অন দ্য ফুট অফ কোলরিজ, কোলরিজের পায়ের মধ্যে গরম দুধ ফেলে দিয়েছে। তাতে কি হয়েছে, হিজ ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য নিয়ারেস্ট উডস, তারা তো ভ্রমণে গেল, কিন্তু কোলরিজ অবলাইজ টু স্টে অ্যাট হোম, কোলরিজ তো অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারছে না, বাড়িতে থেকে গেল, কনফাইনমেন্ট, বন্দি দশায় রয়ে গেল। অ্যান্ড স্পেন্ড টাইম ইন দ্য লাইম ট্রি পাওয়ার গার্ডেন অ্যালোন, আর ওখানেই ছিল লাইম ট্রি, হলদে ফুলের যে বাগান, সেখানে একা একই বন্দি দশায় রয়ে গেল, আর বন্ধুরা সব চলে গেল। আচ্ছা, চলে গেল বলতে ভ্রমণে গেল। কোলরিজ ওয়াজ আনহ্যাপি, স্বাভাবিকভাবেই অসুখী হয়েছে। হোয়াইল হিজ ফ্রেন্ডস ওয়ার অন দ্য ওয়াকিং ট্যুর ইন এ ভ্যালি, তারা তো কাছে গেছে ভ্রমণে। এবার কোলরিজ ডিটাচড হয়ে গেল, আলাদা হয়ে গেল ফ্রম দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারছে না। কোলরিজ ফ্যান্সিড, কল্পনা করছে যে হিজ ফ্রেন্ড এনজয়েড দ্য বিউটিফুল সিনারি অফ দ্য ফিল্ডস, ওই মাঠের দৃশ্য দেখছে, স্মল হিলস দেখছে, টাওয়ার অফ চার্চ সেইসব দেখছে, নিয়ারেস্ট সি দেখছে, স্মল শিপ উইথ সেল, ছোট ছোট জাহাজ বাদাম তুলে যাচ্ছে, সব দেখতে পাচ্ছে। কোলরিজ ফিল দ্যাট, ভাবছে তখন যে তার যে বন্ধু চার্লস ল্যাম্ব, সে বেশি মাইট এনজয় মোর, বেশি অনুভব করবে, ভালো লাগবে, কারণ হি হ্যাড স্পেন্ট হিজ পাস্ট ইন দ্য কনজাস্টেড সিটি অফ লন্ডন, কারণ এই চার্লস ল্যাম্ব চাকরি ক্ষেত্রে, এবং সেখানে কোলরিজও অনেক দিন তারা কনজাস্টেড লন্ডনে ছিল, তাহলে এরকম একটা সুন্দর জায়গায় গিয়ে ভালো লাগবে বেশি চার্লস ল্যাম্বের, চিন্তা করছে। সেকেন্ডলি কোলরিজ থট অ্যাবাউট দ্য গ্লোরিয়াস সান, কোলরিজ এবার চিন্তা করছে ঘরে বসেই, অর্থাৎ এখানে বসেই, লাইম ট্রি পাওয়ার মাই প্রিজন, এখানে যে গ্লোরিয়াস সান অনুভব করতে পারত, পার্পল কালার ফ্লাওয়ার অনুভব করতে পারত, ক্লাউড তাদের খেলা অনুভব করতে পারত, উডস দেখতে পারত ইত্যাদি। তা উইদাউট গোয়িং দেয়ার, সেখানে না গিয়েই, তাদের বন্ধুর সাথে না গিয়েই কি হলো, কোলরিজ ফিল্ড ন্যাচারাল বিউটি সিটিং অ্যালোন আন্ডার লাইম ট্রি পাওয়ার, ঘরে বসে বসেই, ওই বাগানে বসে বসেই চিন্তা করছে, সেই ক্ষমতা তার আছে। হি উড এনজয় অল ন্যাচারাল বিউটি, না গিয়েই যেন সব অনুভব করতে পারছে, ফ্রম দ্য ডিস্টেন্স, দূরত্ব থেকে। কিভাবে? বাই হার্ট, হৃদয় দিয়ে। হি হিমসেলফ ফ্যান্সিড, কল্পনা করছে যে হি স্টুড বিফোর দ্য প্রেজেন্স অফ অলমাইটি ওভার দেয়ার, এইখানেই লাইম ট্রি পাহাড়ে বসে বসেই ওই দৃশ্যে ভাবছে অলমাইটি গডের কথা চিন্তা করছে, যে গড কতটা কিভাবে তৈরি করেছে এই নেচারকে। তাহলে সংক্ষিপ্তভাবে ছিল এই। এবার লাস্ট আমাদের যে কবিতা দ্য এওলিয়ান হার্প, আমরা লক্ষ্য করবো এই হার্প হলো এটা বীণা জাতীয় বাদ্য, প্রাচীনকালের
দ্য ইয়োলিয়ান হার্প বা লুট বলা হয়। যাই হোক, কোলরিজ সিটস, এই কবিতায় আমরা লক্ষ্য করবো কোলরিজ বসেছিলেন আউটসাইড দ্য কটেজ, বাড়ির বাইরে, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রী সাথে, সারা ফিকলারের সাথে। স্পিকিং অফ গডস রুল, গল্প করছে দুইজনে ঈশ্বরের যে ভূমিকা কি ইন নেচার, প্রকৃতিতে, অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কোলরিজ এবং তার ওয়াইফ সারা, তারা বাড়ির বাইরে বসে গল্প করছেন যে গডসের ভূমিকা কি এই প্রকৃতিতে আর বা এই পৃথিবীতে, এরকম গল্প হচ্ছে। যাই হোক, কোলরিজ সারপ্রাইজ ইজ থিঙ্কিং, চিন্তা করছে, বিস্মিত হচ্ছে গড বিষয়ে চিন্তা করে, নেচার বিষয়ে চিন্তা করে, যে এই গড এবং নেচার মে প্লে, তারা বাজাতে পারে বা বাজায় দ্য ইয়োলিন হার্প, তাদের এই ক্ষমতা রয়েছে, তারা যেন এই ইয়োলিন হার্প, এই বীণা যন্ত্রটাকে বাজাচ্ছে, সুইট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা যেন বাজাচ্ছে। কারণ এই যন্ত্রটা, হার্প, এই যন্ত্রটা কী করে, টু ব্রিজ আপ, সেতুবন্ধন করে দেয় বিটুইন নেচার অ্যান্ড হিউম্যানিটি, মানুষের সাথে প্রকৃতির সাথে সেতু বন্ধন করে দেয়, বন্ধন তৈরি করে দেয়। আর সেটা নেচারের তো ক্ষমতা রয়েছে বন্ধন তৈরি করার, গডের তো অবশ্যই রয়েছে। অতএব মনে করছেন কোলরিজ যে এই ইয়োলিন হার্প তারা বাজাতে পারে, গড বা প্রকৃতি, সুইট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর তার জন্যই বুঝি প্রকৃতির সাথে মানব সভ্যতার এরকম ব্রিজ আপ করা হয়েছে। যাই হোক, এই অ্যানশিয়েন্ট, এটা বলাই হলো যে এটা প্রাচীন একটা বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্ট, হার্প, ওয়াজ কানেক্টেড উইথ ডেভিডের সাথে সম্পর্ক। কে ডেভিড? ইন দ্য ওল্ড টেস্টামেন্ট, ইন দ্য বাইবেল, ডেভিডের সাথে রিলেটেড রয়েছে। ইট ইজ এ সিম্বলিক ইনস্ট্রুমেন্ট টু ওয়ার্শিপ ইন হেভেন, ওইটা বাজিয়ে বাজিয়ে স্বর্গে কী হতো, পূজা প্রার্থনা করা হতো। ইট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ এঞ্জেলস পরীরা বাজাত, অ্যান্ড কিউপিড, গড অফ লাভ, তিনি বাজাতেন। দ্য ইয়োলিন হার্প ইজ এ সিম্বল অফ রোমান্স, তাহলে একটা রোমান্টিক দিক, মুক্তির দিক, ফ্রেটার্নিটির দিক, ব্রাদারহুড, নেচার, সব কিছুই এর মধ্যে রয়েছে, একটা মুক্ত চিন্তা। ঈশ্বর মনে হয় এরকম বাদ্য বাজাতে পারেন, প্রকৃতিও পারেন, আর তার জন্যই এই বাদ্য দিয়ে তো সেতু বন্ধন তৈরি করা হয় ইত্যাদি। আর এই বাদ্যর তো একটা ঐতিহাসিক ব্যাপার আছে, ডেভিডের কথা বলা হলো, ওল্ড টেস্টামেন্টে, বাইবেলের মধ্যে রয়েছে। এটা একটা সিম্বলিক ইনস্ট্রুমেন্ট, যে হেভেনে এটা কী হতো, গডদের পূজা ইত্যাদি হতো, অ্যাঞ্জেলসটা বাজাতো, গড অফ লাভ কিউপিড বাজাতো ইত্যাদি। যাই হোক, কোলরিজ opens the poem with address his bride to be, সারার সাথে একটা আলোচনা হচ্ছে, লঙ্গিং, তার আকাঙ্ক্ষা, ফর দেয়ার ফিউচার লাইফ, তাদের ভবিষ্যৎ কেমন হবে তাদের ম্যারেজের পর, অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের পর, এরকম বিষয় আছে। কোলরিজ তখন কোলরিজ চিন্তা করছে অ্যাবাউট দ্য নিউ হোম, তাদের নিজস্ব বাড়ি কেমন হবে, পিস, শান্তি কেমন হবে, হারমোনি, তাদের মধ্যে একতা, সম্পর্ক কেমন হবে, এইসব আলোচনা আছে। হিজ মাইন্ড ইজ আপন হিজ উইডিং টু সারার সাথে তো বিয়ে হবে সেই বিষয়। হি ইউজেস দ্য সেন্সুয়াল ইমেজারি অ্যাবাউট হার্প, তখন এই কল্পনাটা তার মধ্যে এসছে হার্পের কথা, ইনস্ট্রুমেন্টের কথা, এই বীণা যন্ত্রের মতন কথা, যেই বীণা যন্ত্র তাকেও এবং সারাকেও একসঙ্গে ব্রিজ আপ করে দিতে পারবে। যাই হোক, থ্রু আউট দ্য পোয়েম, এই কবিতা জুড়ে কোলরিজ ইউজেস ন্যাচারাল ইমেজারি, তো বর্ণনা রয়েছে, ইমেজারি অফ হার্পের কথা রয়েছে, টু ডিসকাস দ্য ফিলিংস অ্যাবাউট লাভের কথা রয়েছে, ম্যারেজের কথা রয়েছে, সেক্সুয়াল ইউনিয়নের কথা রয়েছে, এই কবিতার মধ্যে রয়েছে। এইভাবেই দ্য ইয়োলিয়ান হার্প ইজ এক্সপ্লেইনড ম্যানস রিলেশন, মানুষের সম্পর্ক, উইথ নেচার, প্রকৃতির সঙ্গে, ইন দ্য ওয়ার্ল্ড, এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা হয়েছে। ইংলিশ রোমান্টিক পোয়েট্রি তো এই ফ্রান্স রেভলিউশনের দ্বারা প্রভাবিত হয়েছে, রিফ্লেক্টেড হয়েছে। লেটার অন ভিক্টোরিয়ান নভেলস,
ভিক্টোরিয়ান নভেলসও কিন্তু ইনফ্লুয়েসড হয়েছে এই ফ্রান্স রেভলিউশনের যে আইডিয়া, ইকুয়ালিটি, জাস্টিস, এইসব দ্বারা। এইভাবেই ফ্রান্স রেভলিউশন গেভ এ নিউ এরা ইন ইংলিশ লিটারেচারের মধ্যে নতুন যুগ দিয়েছে। আর ঠিক সেই পথ ধরেই কোলরিজের যে কবিতা ইত্যাদি লেখালেখি, তার মধ্যে এই ফ্রান্স রেভলিউশনের বিষয় রয়েছে। এখানে যে স্পিরিট অফ ফ্রান্সের কথা বলা হয়েছে, সেটা রেভলিউশন স্প্রেড অল ওভার ইউরোপ, ছড়িয়ে গিয়েছিল, পার্টিকুলারলি ইন ইংল্যান্ডে তো ছড়িয়ে পড়েছিল। এখানে যে স্লোগানটা রেভলিউশনের, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, এর দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে ইংলিশ লিটারেচার। দ্য ফ্রান্স রেভলিউশন এর সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট রয়েছে অন লিটারারি স্টাইল, থিম, পোর্ট্রিয়াল অফ সোসাইটি, ইন্ডিভিজুয়াল, সব কিছুর মধ্যে। দাস এভাবেই ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি দ্য রাইটিংস অফ কোলরিজ ওয়ার রিফ্লেক্টেড ভেরি মাচ বাই ফ্রান্স রেভলিউশন। আর বিশেষ করে এই তিনটা কবিতা তো অবশ্যই, অর্থাৎ দ্য এলোয়েন হার্ট এর মধ্যেও আমরা পেয়েছি। তারপরে আমরা দ্বিতীয় কবিতা যেটা লাইম ট্রিপ আওয়ার মাই প্রিজন, আর প্রথম যেটা ছিল ফ্রান্স অ্যান্ড ওল্ড। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।